দিনের কাজগুলো আজকে রাতের বেলায় আমাকে করতে হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আমি বিথি হাজির হয়ে গেলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। আজকের ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে যাবে, সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটিয়েছি। তো সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছি। তো এখানে আমি সন্ধ্যার জন্য মুড়ি মাখা করছি। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব দিয়ে, তারপরে এখানে আমি একটু জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, একটু হলুদের গুঁড়া দিয়েছিলাম, দিয়ে ভালো করে পেঁয়াজ মরিচের সাথে মাখিয়ে তারপরে এখানে আমি চানাচুর দিয়ে দিলাম আর এরপর মুড়ি দিয়ে এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি, সাথে একটু টেস্টিং সল্টও দিয়েছি। আসলে এভাবে মুড়ি মাখাটা খেতে কিন্তু দারুণ লাগে। অনেক দিন পর এভাবে মুড়িটা মাখিয়ে খাচ্ছি। আর এভাবে মুড়ি মাখাটা কিন্তু জবার আব্বুই আমাকে শিখিয়েছে। এভাবে কখনো কিন্তু আমি মুড়ি মাখিয়ে খাইনি। বিয়ের পরই কিন্তু দেখতাম যে জবার আব্বুকে মুড়ি মাখাতে দিলে ও এইভাবে মুড়িটা মাখাতো। যাই হোক, মুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর আজকে বাজার করেছি, তো সাংসারিক যে বাজারগুলো আছে, মাসের যে বাজারগুলো, সেখান থেকে কিছু বাজার করা হয়েছে। তো মুড়ি মাখা খেয়ে সাথে অফ ক্যামেরাতে কিন্তু আমি চাও খেয়ে নিয়েছি। তারপরে ওগুলো সব কিছু ধুয়ে ক্লিন করে এরপর চলে এসেছি এই তো বাজার গুছাতে। তো বাজারটা যেহেতু আমি দুপুরের পরপর গিয়েছিলাম বাজারে, তো বাজার করে আস্তে আস্তে একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো ভাবলাম যে বাজারগুলো এখন এক এক করে গুছিয়ে ফেলি। এখানে প্রায় 3 কেজির মতো দুধ আনা হয়েছে। আর একসাথে একদম 1 কেজি ডিমই নিয়ে এসেছি, কারণ দেখা যায় ডিমটা যদি একসাথে আনা হয় তাহলে আর কি দামে হয়তো একটু সাশ্রয় হয়। আর এছাড়া আমার ঘরে ডিমটা কিন্তু একটু বেশি লাগে পরিমাণে। তো দেখা যায় ডিম ঘরে থাকলে না, মেয়েরা কিন্তু অতিরিক্ত ডিমটা খায়। তো গত মাসে আমি রাগ করে আর কি কেজ সহকারে ডিম কিনে নিই। তো এই মাসে আবার ভাবলাম যে 1 হালি 2 হালি করে আনতে আনতে পরবর্তীতে ডিমটা দেখা যায় 1 কেজিরও বেশি ডিম কিন্তু আনা হয়ে থাকে। তো ভাবলাম যে না, 30টা ডিমে কিনে নিয়ে যাই। তো ডিমের গায়ে কিন্তু অনেক ময়লা ছিল, সেগুলো একটু আমি ভিম লিকুইড দিয়ে এখন ডিমটা পানির মধ্যে ভিজিয়ে রাখলাম। আর এপাশে দেখলাম যে মসুরির ডালটা ফুরিয়ে গিয়েছে, তো ডালটা রিফিল করে নিচ্ছি। আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা ডেলি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন, চাইলে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। সব সময় কিন্তু আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কাজ করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। তবে সন্ধ্যা থেকেও কিন্তু অনেক কাজ আমাকে করতে হয়েছে। তো ভাবলাম যে কাজে তো করছি, তো যাই হোক এগুলো আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করি। তো যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লগ কখন কোন সময় কি কাজ করছি আমি কিন্তু সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যেহেতু বাজারটা আজকে বিকেলবেলা করা হয়েছে, তো ভাবলাম যে না, বাজারগুলো গুছিয়ে ফেলি, বসে থেকে লাভ নেই। তো এখানে আমি দুধটা আগে ডিপ ফ্রিজে রেখে আসলাম। আর ডিমটা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, এখন ডিমটা খুব ভালো করে আমি একটু ক্লিন করে নিচ্ছি। যেহেতু ডিমটা ফ্রিজে রাখবো, তো ডিমটা কিন্তু না ধুয়ে আমি কখনো ফ্রিজে রাখি না। বাইরে থেকে যেহেতু ডিমটা কিনে নিয়ে আসা হয়, তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ডিমের গায়ে কিন্তু অসংখ্য দেখা যায় ময়লা বা আবর্জনা লেগে থাকে। তো এটা যদি পরিষ্কার করে রাখা হয় তো সেক্ষেত্রে কিন্তু একটু ভালো। আর ফ্রিজে যেহেতু নর্মাল ফ্রিজে আমি সব সময় এমনিতেই অনেক কিছু রাখা হয়, দেখা যায় একটু তরকারি যদি থেকে যায় সেটাও রেখে দেই। তো ডিমটা না ধুয়ে রাখলে কেমন যেন একটা অস্বস্তি কাজ করে। তো ডিমের সাথে সাথে কিন্তু কিছু মাছ আর সবজি বাজারও করা হয়েছে, তো এগুলো আমি গুছিয়ে ফেলবো এখনই। তো চাইলে কিন্তু পারতাম এগুলো এভাবে রেখে দিতে যে সকালবেলা করব, কারণ সকালবেলা উঠে নাস্তা বানানোর পরপরই সংসারের অনেক কাজ কিন্তু থাকে। দেখা যায় ঘর গুছানো থেকে শুরু করে সকালে থালা বাসন ধোয়া, এরপর রান্নার প্রিপারেশান, তো সব কিছু মিলিয়ে এরপর যদি মাসের বাজারটা গুছাতে যাই তখন কিন্তু অনেকটা সময় লেগে যায়।
তো ভাবলাম যে কারেন্টও যেহেতু যাচ্ছে না আর এই টাইমটাতে যেহেতু বসে বসে সময় কাটাবো, তার চাইতে এগুলো এখন গুছিয়ে ফেলি, সকালবেলা একটু রিল্যাক্সে আর কি থাকতে পারবো। তো কলা আনা হয়েছিল, কলার মধ্যেও কিন্তু কলার উপরেও কিন্তু অসংখ্য ধুলোবালি লেগে থাকে। তো কলাটা আমি একটু ভালো করে ধুয়ে তারপরে ঝুড়িতে রেখে দিচ্ছি। বাচ্চারা যখন খায় তখন দেখা যায় এভাবে কলার খোসাটা ছিলে ওরা খেয়ে ফেলবে। তো সব কিছু জিনিস যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় সেক্ষেত্রে বাচ্চারা যেভাবে খুশি ওইভাবে কিন্তু খেয়ে নিতে পারে। তো চাল আনা হয়েছে, তো এখন চালটাও আমি এই তো ড্রামে রিফিল করে নিব। তো চালের বস্তাটা খুলতে গিয়ে কি হয়েছে, চালের বস্তাটা আসলে আমি উল্টো সাইড থেকে অনেকবার চেষ্টা করে যাচ্ছি। তো আমি কিন্তু সবসময় চালের বস্তাটা খুব ইজিভাবে খুলে নিতে পারি। তো অন্য একটা আর কি চিন্তার মধ্যে ডুবেছিলাম। তো আমি যে বস্তাটার মুখটা কিভাবে খুলবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না। তো অনেকটা টাইম ধরে রশি নিয়ে টানাটানি করার পর এরপর আমি কিন্তু কেচি দিয়ে একেবারে বস্তার কিছুটা অংশ আর কি কেটে ফেলছি। তো পরে বস্তা কাটার পরে দেখলাম যে আসলে আমি উল্টো দিক থেকে আর কি বস্তাটা খোলার চেষ্টা করেছি, যার জন্য আর কি এমন হয়েছে। তো যাই হোক, আসলে এই চালটা একটা বোকামি করে ফেলেছি। তো আমি চাল বস্তাটা কেটে আমার উচিত ছিল এখান থেকে আগে কিছুটা চাল আর কি রাতের জন্য যতটুকু খাবো ততটুকু রান্না করে তারপরে চালগুলো আর কি এই কন্টেনারে তুলে নেওয়া ভালো হতো। কিন্তু এই চালটা রান্না করার পর দেখতে পাচ্ছি যে এত মোটা, আমন চাল আর কি মোটা, তার চাইতে বেশি মোটা এই চালটা। ভাতে কোনো রসও নেই, কষও নেই। তো পরবর্তীতে কিন্তু এই চালটা আবারও আমি বস্তায় তুলে তারপর কিন্তু চালটা আমি পাল্টিয়ে নিয়ে এসেছি। এটা আর কি তার পরের দিন পাল্টিয়ে নিয়ে এসেছিলাম। তো আমি তো না বুঝে আর কি চালগুলো রিফিল করে ফেলেছি। তো যাই হোক, একটা কাজ আর কি দুইবার করতে হয়েছে। তো চালগুলো রিফিল করার পর এখন এটাও আমি ভালো করে এটা আলাদা করে তুলে রাখবো। আর একটা চালের ড্রাম আর কি আমি এই কাউন্টার টপের নিচেই রাখবো। তো অনেক কাজ আছে, এই কাজগুলো করতে করতে কিন্তু অনেকটা সময়ও লেগে গিয়েছে। তো যাই হোক, দুপুরে কিন্তু তেমন একটা রান্নাবান্না করা হয়নি, রাতেও আবার রান্নাবান্না করতে হবে। তো রাতে আর কি মাছ মাংস সবজি বাজারগুলো গুছিয়ে তারপর আর কি রাতে রান্নাটা আমি করে ফেলবো। এখানে পেঁয়াজ আনা হয়েছিল, আদা রসুন তারপরে আলু এগুলো আনা হয়েছিল। এগুলো আমি এখন যেগুলো যেখানে আর কি সবসময় রেখে থাকি তো সেগুলো সেখানে আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি। আসলে কারেন্টটা না যাওয়াতে অনেকটা সুবিধা হয়েছে। আমি কিন্তু একদম আমি আমার মনের মতো করে কাজগুলো করে নিতে পারছি। তো গতকালকে আমি ভিডিও রিলেটেড কথা বলেছিলাম যে ভিডিও আসলে আমি রেগুলার দিব না, একদিন পর পর দিব। সেটা নিয়ে কিন্তু জবার আব্বু কিছুই বলছিল না। তো পরবর্তীতে দেখলাম অনেক আপুরা কমেন্ট করেছেন যে আপু তুমি ভাইয়ার সাথে কথা বলো অথবা ভাইয়ার মন খারাপ, দেখো সে কি বলে। তো পরবর্তীতে কিন্তু আমি কমেন্টগুলো পাওয়ার পর প্রায় রাত 11টার দিকে আমি কিন্তু ওর সাথে কথা বলি যে আচ্ছা কি হয়েছে, তো আমি ভিডিও কি রেগুলার মেনটেন করব কি করব না। সত্যি কথা বলতে ওর মন খারাপ দেখলে কিন্তু আমার ভিডিওর কাজে কোনো উৎসাহই আসে না। কারণ সত্যি কথা বলতে আমি এই মানুষটাকে এত ভালোবাসি যে তার মন খারাপ দেখলে বা তার কোনো কিছুতে খারাপ লাগা কাজ করলে তো তখন কিন্তু আমার সংসারের কোনো কিছুতে আমিও মন বসাতে পারি না বা আমারও ভালো লাগে না। তো তখন আর কি আমি বলতেছিলাম যে দেখো তুমি মন খারাপ করে থাকলে আমার কিন্তু কোনো কাজে মন বসে না, আমি কিন্তু ভিডিও ঠিকঠাক মতো দিতে পারছি না। তখন আর কি সে বলল যে না যত যা হোক তুমি রেগুলার মেনটেন করো, তুমি ভিডিও দেওয়া বন্ধ করো না। যখন যে পরিস্থিতি হোক না কেন ভিডিও কোনোভাবেই বন্ধ করা যাবে না। তখন আর কি আমি হাসলাম আর বললাম যে তাহলে তুমি মন খারাপ করে থাকবে না। তো তখন আর কি বললো যে না আমার কোনো মন খারাপ নেই, তুমি ঠিকঠাক মতো ভিডিও দিতে থাকো, ভিডিও কেন বন্ধ করেছো। তো যাই হোক, তার কথা শুনে খুব ভালো লাগা কাজ করলো। তো মনের মধ্যে অন্যরকম একটা শান্তিও আর কি লাগছে। তো ভাবলাম যে না ভিডিও দেওয়া বন্ধ করব না। আর এই পাশ থেকে চিংড়ি মাছ এনেছিলাম হাফ কেজি। তো চিংড়ি মাছটা আমি একটু হালকা পরিমাণে ধুয়ে পানিটা ছড়তে দিলাম। ট্যাংরা মাছ এনেছিলাম, সাথে কিছু গুলশা মাছও আর কি মেশানো ছিল। মাছগুলো একেবারে তাজা ছিল। তো বুঝতে পারলাম না মাছটা বাসায় আনার সাথে সাথে সবগুলো মাছ কেমন যেন একটু মরে গিয়েছে, দুই একটা মাছ আর কি তাজা আছে। আর প্রত্যেকটা মাছের পেটে কিন্তু ডিম আছে।
তো এখানে আমি 2টা মুরগিও এনেছি। তো বাজার করতে গেলে কিন্তু সবসময় আমরা 2 জন একসাথেই যাই, কারণ জবার আব্বুকে বাজারে পাঠালে ও দেখা যায় একটু উল্টাপাল্টা করে বাজার করে নিয়ে আসে, হয়তোবা সেখানে আমার একটু ঝামেলা হয় আর কি। দেখা যায় কোনটা ভালো কোনটা মন্দ সেটা দেখে না, ওনারা যেভাবে যেটা পারে সেটাই প্যাকেট করে দিয়ে দেয় আর সে সেটাই নিয়ে চলে আসে। তো আমি কিন্তু মুরগিগুলো কুটে নেব। তো মুরগিগুলো কোটার আগে আমি একটু ভালো করে মুরগিগুলো একটু ফ্রেশ পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি কয়েকজন আপুর কমেন্ট পড়বো, তো আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। অনেক আপুরা চুপি চুপি ভিডিও দেখেন, পরে দেখা যায় ভিডিও দেখতে দেখতে অবশেষে হুট করে একটা কমেন্ট করে ফেলেন, তখন কিন্তু সত্যি আমার অনেক ভালো লাগা কাজ করে। দীপ্তিফুল আইডি থেকে আপু লিখেছেন, লাইক দিয়ে ব্লগ দেখা শুরু করলাম আমি, মেবি 6 মাস ধরে তোমার ভিডিও দেখি, আজকে প্রথম কমেন্ট করলাম। তুমি কয়দিন ধরে নিয়মিত ভিডিও দিচ্ছ না? আমি কিন্তু ভোর 4টায় রান্না করতে করতে তোমার ব্লগ দেখি, চোখের ঘুম চলে যায়, কাজে এনার্জি পাই। আমি জানি তুমি ভালো নেই, আশা রাখছি ভাইয়ার সাথে সব ঝামেলা মিটে যাবে, সেই আশীর্বাদ করি। যদিও গুছিয়ে বলতে পারলাম না, তবুও ভালো থেকো আমার প্রিয় আপু। আমার 18 বছরের ছেলে আর 15 বছরের মেয়ে আছে। অসংখ্য ধন্যবাদ আপু, তুমি এত সুন্দর একটি কমেন্ট করেছো। আসলে কি বলবো, এই কমেন্টটা কিন্তু অনেক আপুরা করে থাকে আমাকে, যে আমার কাজ দেখলে নাকি আমার প্রিয় প্রিয় আপুরাও তাদের কাজে এনার্জি পায়। তো আমি এটা শুনে অবাক হলাম যে ভোর 4টায় উঠে তুমি আমার ভিডিওগুলো দেখো আর সাথে সাথে তোমার রান্নাবান্নাগুলো করো। তো আমার কাছেও কিন্তু সত্যি খুব ভালো লাগা কাজ করে যে না, আমার প্রিয় আপুরা আমার কাজগুলো দেখে দেখে তারাও তাদের নিজেদের কাজে অনুপ্রেরণা পায়। তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর সাথে মামুনি আর বাবার জন্য অনেক অনেক দোয়া রইল আমার মন থেকে। আমি কিন্তু এখানে মাছ মাংস সব কিছু কুটে নিয়েছি, তবে মাছগুলো আমি ততটা ভালো করে ধুইনি। 2-3 বার একটু ভালো করে ধুয়ে একবার লবণ দিয়ে হালকা করে কেচে তারপরে মাছগুলো রেখে দিয়েছি, যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে আর এত প্রচুর পরিমাণে ঘামছিলাম, প্রচুর গরম লাগছিল, ওইভাবে কিন্তু কোনো কাটাকাটি বা ধোয়াধুয়ির কাজ করতে ইচ্ছে করছিল না। তবে এই কাজগুলো না করলে সকালবেলা করতে গেলে কিন্তু আমারই 12টা বেজে যেত, তাই আর কি কাজগুলো এই তো রাতের বেলায় আমি করে ফেলছি। তো সব কিছু আমি বাটিতে তুলে নিলাম, মাছ মাংস যতটুকু পরিমাণে দরকার সেগুলো আমি বাটিতে তুলে এগুলো নিয়ে এখন আমি আবার ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজটা একটু পরিষ্কার করার দরকার, তবে যেহেতু বাজারটা করা হয়ে গিয়েছে ওইভাবে আর পরিষ্কার করা সম্ভব হচ্ছে না। তবে যাই হোক, সময় সুযোগ করে পরিষ্কার করে নেব। আর এইদিকে দেখেন, এখন আমি ভয়েস দিতে গিয়ে আমি খেয়াল করছি এখানে কিছু আইসক্রিম আর কিছু আর কি মিমি চকলেট ছিল, তো ওইগুলো আমি উপরের তাকে না রেখে আমি এগুলো মাছ মাংসের সাথে মিশিয়ে রাখছি। তখন আর কি আমার খেয়ালই ছিল না, আসলে এত তাড়াহুড়া করে আমি কাজ করছিলাম, কোথায় কোনটা রাখবো বা কোথায় কোনটা গুছিয়ে রাখবো সেটাই আর কি ভেবে কুল পাচ্ছিলাম না। তো তাড়াহুড়া করছিলাম যে আর আল্লাহ করছিলাম যে আল্লাহ আবার কারেন্টটা না চলে যায়, কারণ কারেন্ট চলে গেলে আমার কাজের 12টা বেজে যাবে। তো একদম ভিতর দিকে আমি আইসক্রিমগুলো রেখে সামনে দিয়ে আর কি মাছ মাংসগুলো আমি রেখে আসছি। পরবর্তীতে আমার ছোট মেয়ে কিন্তু ওগুলো আবার সরিয়ে রেখেছে। এখানে মোটামুটি কাঁচা বাজার করা হয়েছে, লতি আনা হয়েছে, আমরা আনা হয়েছে, বেগুন আনা হয়েছে, পটল, কাঁচামরিচ আর লাল শাক, টমেটো এগুলো নিয়ে এসেছি। তো এখন সবজিগুলো আর ধুয়ে রাখবো না, কারণ এতটা সময় আর হাতে নেই। আর লতিগুলো আনার পর চিন্তা করছিলাম এই লতিগুলো কবে বাছবো আর কবেই বা আমি খাবো। তবে লতি বাছাটা কিন্তু খুবই বিরক্তিকর একটা জিনিস, তো আজকে তো সম্ভবই না। যাই হোক, সময় সুযোগ করে পরবর্তীতে আর কি লতিগুলো বেছে নিব। বেগুনগুলো আমি এভাবে একটা পলিতে করে তারপর আর কি রেখে দিচ্ছি। এখানে যা যা সবজি আছে সব কিছুই এখন আমি নর্মাল ফ্রিজে রেখে আসব। আর এই যে 2টা বেগুন দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আমি একটা বেগুন আর কি ভাজবো, কারণ যেহেতু রাতের খাবার তেমন একটা খাওয়া দাওয়া আমার করতে ইচ্ছে করছে না, প্রচুর গরম পড়েছে, এই গরমে মনেই হচ্ছে না যে কোনো খাওয়া দাওয়া করি। তো
আমি এগুলো কিন্তু গুছাতে গুছাতে বারবার ভাবছিলাম যে কি রান্না করা যায়, শর্টকাটে কি রান্নাটা করব। একবার ভাবলাম যে মাংস রান্না করি, আবারও পরবর্তীতে ভাবলাম যে না, রাত করে আর এখন মাংস রান্না করব না। মাংস রান্না করতে গেলে বেশি পরিমাণে পেঁয়াজ কাটাকাটি করতে হবে, আলু কাটতে হবে। তো শর্টকাটে আমি তারপর আর কি চিংড়ি মাছটা আলাদা করে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। সেগুলো ভালো করে ধুয়ে আমি কিন্তু লবণ মাখিয়ে রেখেছি। আর এই যে বেগুনটা কুটতে গিয়ে দেখতে পেলাম যে একেবারে পোকা দিয়ে ভর্তি। তো মনটাই খারাপ হয়ে গেল। আসলে এত দামের জিনিস যদি এভাবে নষ্ট হয়, ভিতরে নষ্ট পাওয়া যায়, তখন কিন্তু সেটা আর ভালো লাগে না। তো আমি একদম বেগুনটা কুটে নিতে নিতে অর্ধেকটা বেগুনই কিন্তু আমি ফেলে দিয়েছি, যেহেতু পোকার অংশটা বেশি ছিল। তো যতটুকু ভালো ছিল সেটা আমি দেখে শুনে এই তো কুটে নিলাম। তো রাতের জন্য বেগুন ভাজা আর চিংড়ি মাছ রান্না করব। এখন আরেকজন আপুর কমেন্ট পড়ি। লুনা লাইফস্টাইল ব্লগ থেকে আপু লিখেছেন, কেমন আছেন আপু? আপনার ব্লগগুলো দেখি কিন্তু কমেন্ট করা হয় না, আজ ভাবলাম কমেন্ট করে ফেলি। আপু, তোমার একটা জিনিস আমার খুব ভালো লাগে, তুমি খুব সিম্পলভাবে তোমার ঘরের কাজগুলোকে অসাধারণভাবে ফুটিয়ে তোলো। আপু, তোমার ব্লগের পাশে আছি, লাইক দিয়ে দেখা শুরু করছি। এই লেখাগুলো আমার লিখতে ইচ্ছে করে না, যেটা দেখব সেটা ফুল ওয়াচ করে কমেন্ট করি। এভাবে সুন্দর সুন্দর ব্লগ আমাদের মাঝে শেয়ার করিও, দোয়া করি তোমার জন্য। আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো মাঝে মাঝে দুই একটা ভিডিও কিন্তু আপুর আমার দেখা হয়। তো আমিও এরকমই, যে হয়তো বা কমেন্ট করা হয় না। অনেক সময় কাজ করতে করতে কিন্তু আমি দেখা যায় অনেক আপুদের ভিডিও দেখি কিন্তু কমেন্ট করতে পারি না। তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমার এই সিম্পল লাইফস্টাইল, এই সিম্পল রান্নাবান্নাগুলো আমার প্রিয় আপুদের কাছে ভালো লাগে। এখানে ট্যাংরা মাছের যে ডিমগুলো হয়েছিল সেগুলো আমি একটু আদা রসুন হলুদ আর মরিচের গুঁড়া লবণ দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম। এগুলো আর ফ্রিজে রাখিনি। আর এই কড়াইটাতেই কিন্তু আমি চিংড়ি মাছগুলো ভুনা করে নেব। তো সত্যি কথা বলতে আমি কিন্তু সত্যি একদম সাধারণ ঘরের একজন বউ আর সাধারণ ঘরেরই একজন মেয়ে। তো আমার কিন্তু উচ্চ বিলাসিতা কিছু বলতে নেই। তো আমার সাদামাটা লাইফস্টাইল আর সাধারণই রান্নাবান্নাগুলো আমার প্রিয় আপুরা যখন খুব ভালোবেসে দেখে আমাকে একটা কমেন্ট করে, তখন কিন্তু সত্যি আমার খুব ভালো লাগে। তো আমি কিন্তু একদম খুব সাধারণভাবে থাকতে ভালোবাসি। দেখা যায় যে আমার লাইফটা যেমন ঠিক তেমনই কিন্তু আমি আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করি। তো যেটা করি সেটাই দেখি যে না, আমার আপুদের কাছে ভালো লাগা কাজ করে। আসলে ওইরকমভাবে আমি কাউকে দেখানোর জন্য বা কাউকে কিছু বোঝানোর জন্য ওইরকম কাউকে কপি করে এই জিনিসটা আমার ভালো লাগে না। আমার কথা আমি যা, আমি যেমন, আমি সেভাবে কিন্তু আমার ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরি। আর সেটাই যে আমার প্রিয় আপুরা এবং আমার প্রিয় প্রিয় ভিউয়ার্স আপুরা ভালোবেসে দেখে থাকে। তো সেখানেই আমার বড় সার্থকতা। কাউকে কপি করে বা কারো কথা কপি করে, কারো ভিডিও কপি করে আমি কত দূর যেতে পারবো তো সেটা আসলে আমার জানা নেই। আর কপি জিনিসটা কিভাবে করে সেটাও আমার জানা নেই। আমি যেমন আমি তেমনভাবে আমার ভিডিওগুলো আপনাদের সাথে উপস্থাপন করি। তো এটাই হচ্ছে আমার বড় সার্থকতা। তো আমি কিন্তু কথা বলতে বলতে এই পাশে আমার ডিমগুলো যেহেতু পানিটা শুকিয়ে গিয়েছিল, ডিমগুলো কেসে করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিলাম। আর এখানে মাছ ভুনাটাও হয়ে গিয়েছে। তো মাছ ভুনাটাও কিন্তু নামিয়ে নিলাম। অনেক কাজ করেছি, একদম ঘেমে অবস্থা খারাপ। তো এখন আমি সব কাজ সেরে আর কি একটু গোসল করে নিব, যেহেতু মাছ মাংস কুটে নিয়েছি। তো এই তো ছিল আজকের ভিডিও। আর আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।